মকর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমার অনুজ এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার পাশে উপবিষ্ট সিলেট জেলার অত্যন্ত সজ্জন মানুষ, সিলেট জেলার শিক্ষা অফিসারের জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত সুনাম এবং সততার সহিত জনাব এম আব্দুল ওয়াদুদ, মঞ্চভূষ্ট আরেকজন বিশেষ অতিথি যার নামের সাথে আমি দীর্ঘদিন ধরে পরিচিত, যিনি লেখালেখি করেন পত্রপত্রিকায়, আমি ওনার লেখা পড়েছি বিভিন্ন পত্রিকায়, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সারো, অধ্যক্ষ রাগিব রাবেয়া ডিগ্রি কলেজ, যিনি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী ছিলেন। আমরা আসলে দেখুন এই জায়গা থেকে যে এখান থেকে পড়াশোনা করে কিন্তু টাওয়ার কলেজের অধ্যক্ষ পর্যন্ত উনি হয়েছেন। মঞ্চে উপবিষ্ট আমার সতীর্থ সহকর্মীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহাস্পদ সন্তান তুল্য শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মকর উচ্চ বিদ্যালয়ের নাম আমি অনেকদিন থেকে, আমি যখন ছাত্র তখন থেকেই কিন্তু এই উচ্চ বিদ্যালয়ের নাম শুনি। কারণ 1966 সালে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে, তখন আমার জন্ম হয়নি, আমার জন্মের আগে এই প্রতিষ্ঠানটা 66 সালেই, আমার জন্ম তখনও হয়নি। এই সময় থেকে কিন্তু যখন আমি সিলেট শহরে পড়াশোনা করি, মোহাম্মদ মকর অত্যন্ত পরিচিত মানুষ উনি, বিশেষ করে কাজীর বাজারে যে গরুর বাজার আছে, এই গরুর বাজারের কারণে যে মকর মিয়ার বাজার বলে এই প্রতিষ্ঠানের নাম আমি শুনেছি। কিন্তু আমার দুর্ভাগ্য যে এ ধরনের একটা অতি পুরনো, আমার জন্মের আগের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি এর আগে আমার আসার সুযোগ হয়নি। যাই হোক, আজকে আমি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, যিনি আমি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসাবে প্রায় 11 বছর দায়িত্ব পালন করেছি, যার সুবাদে সিলেট বিভাগের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক, কোনো না কোনোভাবে কিন্তু আমি অন্তত ক্লাসের ফেসিলিটেটর হিসাবে বা ক্লাসরুমে আমি ক্লাস করছি, আমার সামনে ওনারা ছাত্র হিসাবে বসাচ্ছিলেন। এটা আমার একটা সৌভাগ্যের বিষয় যে স্কুল বা কলেজে যাই, যেখানেই যাই দেখি যে আমি ওই স্যারদের স্যার হিসাবে আমি পরিচিত। দেখা যায় যে আমার চেয়ে বয়সে অনেক বড় লোকও কিন্তু আমার ছাত্র হিসাবে পরিচিত, একটা গৌরবের বিষয়। তোমরা এতক্ষণ ধরে আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মামুন খান যে কথাগুলো বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা যে এখন যে আগ্রাসী যুগের মধ্যে আছি, আমরা এখন মোবাইল স্মার্টফোনের আগ্রাসনের মধ্যে কিন্তু আছি। আমি প্রথমেই আমার মা জান্নাতবাসী, এখন আমার মা মারা গিয়েছেন আমার ছাত্র জীবনে, কিন্তু আমার মা আমাকে একটা কথা বলছিলেন, তখন তো মোবাইলের আগ্রাসন ছিল না, তারপরও কিন্তু একটা সীমিত গণ্ডির কার সাথে মিশলাম, কখন মিশলাম, কোথায় গিয়েছিলাম, সন্ধ্যার সময় ওনাকে বলতে হতো যে এই টাইমে তুমি কোথায় ছিলা, তুমি তো আমার চোখের সামনে ছিল না, কোন জায়গায় ছিলা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন তো বেশ বড় ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। সিলেট আম্বরখানা বড় বাজারে আমার বাসা। আম্বরখানা পয়েন্টেই কিন্তু একটা মসজিদ আছে, অনেক বড় জামে মসজিদ আছে, ওই মসজিদ। অনেক সময় মাগরিবের নামাজ পড়তে ওই মসজিদে যেতাম। মসজিদ থেকে বের হলে আম্বরখানা পয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ জায়গা সিলেট শহরের, ওইখান থেকে বের হলেই দেখতাম যে আমার স্কুল জীবনের অনেক বন্ধু, এমসি কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি তাদের সাথে, এমন অনেক বন্ধু এই জায়গায়। আমি তো চট্টগ্রামে থাকি, এখানে হয়তো আমি 7 দিন 10 দিনের জন্য ছুটিতে দেশে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। একটা সেকেন্ডের জন্য কিন্তু কোথাও বিদ্যুৎ যেতে দেখি নাই। কিন্তু আমরা যে ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ কোথায় কিন্তু এরা মূল তথ্য উপস্থাপন করে, বিভিন্ন মূল তথ্য উপস্থাপন করে আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে আসলে উন্নত দেশের কাছাকাছি চলে গিয়েছিল। কথা বলছে আসলে এই তথ্যগুলো বল। আমি যে কথা বলছিলাম, আমি মাগরিবের নামাজ পড়ে একটু সময় বন্ধু বান্ধবের সাথে, আমি তো বাচ্চা মানুষ, ছাত্র আসলে, যখন অনার্স পড়ি বিশ্ববিদ্যালয়ে, একটু দেরি হয়ে গেছে যে আমার তখন আম্বরখানা পয়েন্টের কাছে একটা হোটেল ছিল, প্লাজা মনে হয়, দোতলার উপরে, ওইটাই ভালো আলুর চপ পাওয়া যেত। আলুর চপের প্রতি আমার একটা লুক ছিল। তো বন্ধু বান্ধবরা বললো যে অনেকদিন পর তোমার সাথে দেখা আসে, একটু আলুর চপ খাই, চাটা খেয়ে ওখান থেকে আমি চলে যাব। এই লুবে আমি ওই জায়গায় গেলাম। মাগরিবের নামাজ পড়ার পর কিন্তু আধা ঘন্টা অতিক্রম হয়েছে। আমার মা, আমি মোটামুটি বুঝছি যে আজকে বাসায় যদি যাই তাহলে বিপদ আছে। বাসায় ঢোকার আগেই কিন্তু আমার পকেট থেকে টুপিটা বাহির করে মাথায় দিছে।
অন্তত আমার মা হয়তো টুপি আমার মাথায় দেখলে হয়তো বলবে না, কিছু বলবে, নামাজ পড়ে যাচ্ছে। আমি তো চুরের মতো যাচ্ছি, এবারে ভয়ে আতঙ্কে এবারে তটস্থ আমি। আমার মা বললেন যে এই চুরের মতো যাচ্ছ কোন দিকে, কোথায় ছিলে তুমি এতক্ষণ? মাগরিবের নামাজের পর তো আধা ঘন্টা গেল, তুমি কোথায় ছিলা? তখন বললাম যে তোমরা তো এখন ক্লাস 1-এ পড়ো, 2-তে পড়ো, বলো আমার ফ্রেন্ড। তুমি তো বাসায় বলো না তোমাদের মা বাবাদের গিয়ে যে আমার ফ্রেন্ড। আমরা কিন্তু আমাদের যুগে এভাবে ফ্রেন্ড বন্ধু বলতে পারি নাই। বলছি যে আমি বিশ্ববিদ্যালয়ের পর বলছি যে এমসি কলেজে ইন্টারমিডিয়েট পড়তাম, এমন কিছু বন্ধু বান্ধব না, ক্লাসমেটের সাথে দেখা হয়েছে এবং তারা আমাকে খাওয়ানোর জন্য এইভাবে নিয়ে গিয়েছিল এই জায়গায়। আমার মা সাথে সাথেই বললেন যে যত কাজ তোমার যাই করো, খাওয়া দাওয়া যাই করো, সেটা সন্ধ্যার আগে শেষ করবা, মাগরিবের পরে যেন তোমাকে আর বাইরে অন্তত থাকতে হয় না, কখনো যেন আর কোনোদিন দেখতে হয় না, অন্তত হাঁস মুরগির সাথে তুমি ঘরের ভিতরে ঢুকে যাবা। এখন আমার সন্তান স্কুলে পড়ে, এখানে বলছেন ইনডোর স্টেডিয়াম, অনেক জায়গায় গিয়ে দেখি যে বাচ্চারা ইনডোর স্টেডিয়ামে সন্ধ্যার পরে কিন্তু পড়ার সময় পড়বে, সেরকম ইনডোর স্টেডিয়ামে কোথায়? যে আমরা কিন্তু সন্তানকে মানুষ করার মানে অন্তত সুতের মধ্যে তুলে দিতে হবে। কাজেই মোবাইল থেকে যেটা চেয়ারম্যান সাহেব বলছেন যে মোবাইল কখনোই আপনার সন্তানকে, আমরা করি যে আমাদের এখন আহ্লাদে আটখানা, আমার বাচ্চা একটা কি দুইটা, আমরা 9 জন ভাই বোন ছিলাম। এই 9 জনকেই কিন্তু আমার মা বাবা মানুষ করেছেন। ইনশাল্লাহ আমরা খেয়াল কোনো সময় কিন্তু আমার মা শিক্ষকতা করতে পারতেন, আমার মাকে আমার বাবা শিক্ষকতা করতে দেন নাই, বলতেন যে নিজের বাচ্চাদের খেয়াল রেখো, শিক্ষকতা করার দরকার নেই। যাই হোক, যে উনি আমাদেরকে এমনভাবে ক্লাস 10ম শ্রেণী পর্যন্ত কিন্তু টিউটর লাগে নাই, আমার মা আমাদেরকে সুন্দর করে পড়াতে বসতেন এবং আমাদেরকে পড়া শিখিয়ে কিন্তু চাচ্ছেন। যেমন স্নেহ করতেন তেমনি কঠোরও ছিলেন। কখনো কিন্তু মাঝে মাঝে যদি উনি যে পড়া দিত, পড়া যদি না শিখতাম তাহলে বলতো যে আজকে তোমাকে রাতে খাবার দেবো না। আমি মনে করতাম মা তো কোনো খাবার দেবে না, আসলে মা কি এত নিষ্ঠুর হয়? কিন্তু দেখলাম সত্যি ওদিন মা আমাকে খাবার দেন নাই। আমি হয়তো ঘুমিয়ে গেছি, একটা সময় বাচ্চা মানুষ হয়তো 6-7-এ পড়ি, আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে পেটের খিদায় ঘুম ভাঙছে আগে ফজরের নামাজের সময়। আমার মা ফজরের নামাজ পড়তে উঠছেন, এই সময় জেগেই বলছি আমাকে রাতে খাবার দাও না, এখনই আমাকে খাবার দাও। মা অজু করেই কিন্তু খাবার গরম করাইতে বসছেন। কিন্তু এখন আমাদের বাচ্চারা যেহেতু সংখ্যায় কম, এত জেদি থাকে এরা, যদি বলেন যে তোমাকে রাতে খাবার দেবো না, সকালবেলা হয়তো দেখবেন যে তোমার ঘরে খাবার আমি আর খাবো না, বলতে পারে যে তোমার ঘরে খাবার আর আমি খাবো না। জেদ থাকা ভালো, কিন্তু এত জেদ থাকা ভালো না। মার কাছ থেকে অনেক শিখে, আসলে মার কাছ থেকে বাবার কাছ থেকে যে শিক্ষা নেই, এই শিক্ষাটাকে এই ভিত্তি ধরে কিন্তু সন্তান সামনের দিকে অগ্রসর হয়। আমি আমার গ্রামের বাড়ির এলাকায় 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম। ভর্তি হয়ে সেখানে আমার বেশি দিন টেকা সম্ভব হয় নাই। 3 মাস আমি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম 9ম শ্রেণীতে। এরপর হঠাৎ করে আমার বড় ভাই সাব রেজিস্ট্রার ছিলেন, উনি সুনামগঞ্জের একটা প্রত্যন্ত উপজেলা ধর্মবাসায় ছিলেন। ওইখান থেকে বদলি হয়ে গেলেন বড়লেখা উপজেলায়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। সিলেট শহরের বাসায় আমি একা থাকলেই 9ম শ্রেণীতে পড়ুয়া ছেলে হয়তো ঠিকমতো আমি গাইডও পাবো না এবং আমার কোনো অভিভাবক থাকবে না, অভিভাবকহীনভাবে হয়তো আমি ভালোভাবে পড়াশোনা করবো না, সেটা ভেবেই আমার পরিবার থেকে সিদ্ধান্ত হলো যে আমাকে পাইলট স্কুল থেকে উচ্চশিক্ষার্থে বড়লেখা পিসি হাই স্কুলে পাঠানো হলো। আমি খুব মনক্ষুণ্ণ ছিলাম যে আসলে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে আমাকে বড়লেখায় পাঠানো হলো শুধু অভিভাবকহীনতার কারণে, যে বাসায় আমার সেখানে কেউ ছিল না। লস হয় নাই, আমি দেখলাম যে আসলে লস হয় নাই। আমার পরিবারের আমার আত্মীয় স্বজন বলে এটা ভালো করে, তো সে যেটা চেয়েছে সেটা হওয়ার জন্য সে যাকেই ভাবি। যাই হোক, তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা আসলে তোমাদের দিকে এই নিষ্পাপ মানুষগুলোর দিকে তাকালেই নিজেকে ছোট মনে হয়। তোমাদের এই যে নিষ্পাপ মুখগুলোর দিকে তাকালেই মনে হয় তোমাদের এই কোনো পঙ্কিলতা এখানে স্পর্শ করে নাই। তোমরা বাবারা পড়াশোনা করো। মোবাইল আসক্তির যে যুগটা, মোবাইল কতজনের হাতে আছে? মোবাইল একটু থাকে বলো তো, একটু হাত তুলো। এখন থাকলেও তোমরা তুলবা না। আমার মেয়ে বা আমার ছেলে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, মা তার মামা ইংল্যান্ডে থাকে, ফোন করে বলছে যে আমার মেয়ে জিপিএ 5 পেয়েছে, তুমি তাড়াতাড়ি একটা আইফোন পাঠাও। বলি না আমরা অনেক মায়েরা, আমরা এইটা খুব খারাপ জিনিস। মায়েরা আপনারা সাবধান, আপনার সন্তানকে কিন্তু আপনার কাছ থেকে যে শিক্ষা নিবে, শিক্ষা হচ্ছে যেটা আপনার সন্তানের উপর যদি ইনপুট দিতে পারেন, তার যদি জ্ঞান এর পরিধি বৃদ্ধি পায়, পাশাপাশি ধর্মীয় নৈতিক মূল্যবোধ
জাগ্রত হয় এবং তার মধ্যে যে কাঙ্ক্ষিত আচরণিক পরিবর্তন হয়, তাহলেই বুঝবেন আপনার সন্তান সত্যিকারের আলোয় আলোকিত হয়েছে এবং জ্ঞানী হয়েছে। আমরা মনে করি যে আদর করে তারপর খাওয়ানোর সময় বাচ্চাকে বলি গাড়ি চালানো শিখতে হবে, না লাইসেন্স দেবে না। আমরা করি কি, বাসায় গাড়ি আছে, বলি না আমার ছেলে 7-এ পড়ে, গাড়িও চালাইতে পারে। তুমি একদিন গাড়িতে নিয়ে যাবেন, যখন চালাতে পারে, আপনি হয়তো বাসায় নাই, দেখবেন যে আপনার ছেলে গাড়ির চাবি চুরি করে নিয়ে বাইরে গেছে কোথাও, বন্ধু বান্ধব কিনে দেখবেন খারাপ আড্ডায় মিশে গিয়েছে। আপনার যে সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন বড় কোনো অ্যাক্সিডেন্টে নিপতিত হয়ে সারা পরিবার কিন্তু আপনি কঠিন বিপদে নিপতিত হবেন। আর এই সাবধান, যে বয়সে যেটা করা দরকার সেই বয়সেই সেটা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের জন্য সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, প্রতিষ্ঠা সবকিছু একটা নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। আমি যদি এই ছাত্র জীবনেই যদি আমি জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করার চেষ্টা করি, দেখবা পরবর্তীতে তুমি কঠিন বিপদের মধ্যে নিপতিত হবা, দেখবা যে তোমার জীবনে পরে দুঃখ কষ্ট তোমার জীবন ভরে যাবে। আমি আমার মায়ের আরেকটা কথা বলি। আমি যখন 8ম শ্রেণী থেকে তোমাদের মতো আজকের এই খেলাধুলার অনুষ্ঠান ছিল, আমি যে স্কুলে পড়াশোনা করতাম আমার গ্রামের পাশে একটা স্কুলে, ওই স্কুলে একটা নাটক হবে, বার্ষিক নাটক হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সব কিছুই ছিল। ওইটার আমি যেহেতু ফার্স্ট হয়েছিলাম ক্লাস ক্যাপ্টেন, মোটামুটি নেতৃত্বের দায়িত্বে ছিলাম 8ম শ্রেণীতে। যেই দিন এই ফাইনাল অনুষ্ঠানটা হবে, নাটক মঞ্চস্থ হবে, এর আগের দিন আমাকে হঠাৎ করে বিকেলবেলা উল্কা ট্রেনে আমার এক চাচাকে দিয়ে বললেন আমার মা যে তোমাকে কালকেই সিলেট পাইলট স্কুলে ক্লাস করতে হবে। আমি তো পরে কান্নাকাটি অনেকক্ষণ করছি, দেখলাম আমার মায়ের মন টলাতে পারিনি এই কান্নাকাটি করে, বললো যে না, আজকেই তোমাকে যেতে হবে। আমি বললাম যে মা, আমি নাটকে অভিনয়ও করতাম, আমি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে নিজেকে আলোচিত করার চেষ্টা করেছি, কিন্তু নাটককে এখন আর দেখতে পারি না, সময় আমার হয় না। অনেক অনুষ্ঠানে, অনেক জায়গায় বড় বড় প্রোগ্রামে যেতে পারি না। কাজেই বাবারা, মায়েরা, তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, পড়ো এবং পড়ো, নিজেকে শানিত করো, সমৃদ্ধ করো। তুমি খেলাধুলায় যদি তোমার যোগ থাকে, তুমি পড়ে ডাক্তার না হয় যদি তুমি একজন সাকিব আল হাসান হতে পারো, একজন মাশরাফি বিন মুর্তজা হইতে পারো, এটা তো আরো ভালো। যদি পারো, তোমার সিরিয়াসনেস থাকতে হবে। আর তুমি এখন যদি ক্রিকেট খেলাও মোবাইলের মধ্যে সেরে ফেলো, ফুটবল খেলাও মোবাইলের মধ্যে সেরে ফেলো, তাহলে তোমার শারীরিক কসরত, যেটা তোমরা যে খেলাধুলা করে বিজয়ী হয়েছো বিভিন্ন জায়গায়, খেলাধুলা নিজের মনকে প্রফুল্ল, স্বাস্থ্যকে সুস্থ রাখে এবং নিজের মনকে প্রফুল্ল রাখে এবং খারাপ চিন্তার থেকে সবসময় দূরে রাখে। কাজে খেলাধুলা, তুমি যদি খেলাধুলা বিকেলবেলা খেলার সময় ফুটবল খেলো, ক্রিকেট খেলো, এই খেলায় যদি নিজেকে নিয়োজিত করো বাজে 8টার থেকে, অথবা মোবাইল থেকে যদি তোমাকে দূরে রাখো, দেখবা তোমার জীবনে শুধু কল্যাণ আর কল্যাণ, দেখবা তোমার জীবনে প্রতিষ্ঠা তোমার থেকে বেশি দূরে নয়।